প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং খুবই মনোযোগ দিয়ে সবাই পড়াশোনা করছো। যারা ক্লাস 9-এ আছো তাদের এখন বেসিক ডেভেলপমেন্ট করার সময়। যারা ক্লাস 10-এ আছো, আগামী বছর তোমাদের পরীক্ষা। সো এখন তোমাদের পরীক্ষায় কি করে ভালো রেজাল্ট হবে, কি করে ভুলগুলো কমানো যাবে সেই ব্যাপারে মনোযোগ দেওয়ার সময়। আর গত 2 দিন আগে এসএসসি রেজাল্ট হয়েছে। যারা এসএসসি পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, তোমাদেরকে অভিনন্দন। ইন জেনারেলি এবছর এসএসসি রেজাল্ট খারাপ। তো যারা রেজাল্ট ভালো করতে পারোনি তারা পরবর্তী সময়ে যেন রেজাল্ট ভালো করতে পারো সেটা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তো আসো, আমরা আজকে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। তোমরা জানো যে তোমরা যারা 9-10-এ পড়ো তোমাদের জন্য এই চ্যাপ্টার 6-এর এই টপিকগুলো আমরা ডিসকাস করতেছি। অলরেডি আমরা 7টা লেকচার দিয়েছি, আজকে হচ্ছে 8 নম্বর লেকচার। এবং আমরা এখানে আলোচনা করছি মানে আগে কতগুলো কনসেপ্ট অফ মোল, তারপরে হচ্ছে মোলার ভলিউম, তারপরে হচ্ছে তোমার ইম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা মানে স্থূল সংকেত, আণবিক সংকেত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব, ওইটা একটা পার্ট ছিল। আমার কাছে মনে হয় তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়তেছো এটা আসলে কতগুলো সেগমেন্ট আছে, কতগুলো পার্ট আছে। তুমি যদি পার্ট পার্ট ভাগ করে পড়ো তাহলে দেখবা যে তোমার কাছে এই চ্যাপ্টারটা কঠিন মনে হবে না। আর তুমি যদি অল্প কিছু পড়ে সরাসরি ক্রিয়েটিভ সলভ করতে যাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে, মানে তুমি বুঝতে পারবে না, তোমার কাছে কঠিন লাগবে। এই কারণে আমরা কি করেছি, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো সেগমেন্টে, অনেকগুলো পার্টে ভাগ করেছি। যেমন প্রথমে আমরা ডিসকাস করেছি মোলের ধারণা এবং সেটার গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করছি মোলার দ্রবণ, সেটার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি পার্সেন্টেজ কম্পোজিশন বা মৌলের শতকরা পরিমাণ, সেটার ম্যাথমেটিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যা আলোচনা করেছি। তারপরে আমরা পড়েছি স্থূল সংকেত, আণবিক সংকেত, সেটার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এই কয়েকটা বিষয় আমি মনে করব যে তোমরা কি করবে, পার্ট বাই পার্ট, মানে একটা টপিক থিওরি পড়বে, এটার ম্যাথ সলভ করবে, থিওরি পড়বে, ম্যাথ সলভ করবে। তো এই চ্যাপ্টারে আমরা 7 লেকচার পর্যন্ত যতটুকু দিয়েছি ওটা ছিল একটা পার্ট। এই সেকেন্ড পার্টটা শুরু হয়েছে কি দিয়ে, রাসায়নিক বিক্রিয়া দিয়ে বা কেমিক্যাল রিয়াকশন। এখন এই অংশে তোমরা যারা রাসায়নিক বিক্রিয়া, সমতাকরণ আর যৌগের ভর না জেনে সমস্যার সমাধান করতে যাবে, নিশ্চিত থাকো তোমার সমস্যা আরো বাড়বে। ওকে, তোমার হতাশা বাড়বে, তোমার সমস্যা বাড়বে। এই কারণে আমি মনে করব যে চ্যাপ্টার 6 তুমি পড়া শুরু করার আগে, প্রথম অংশ তো পড়ছো, দ্বিতীয় অংশ যারা এখন যাবা তারা শুরু করার আগেই রাসায়নিক বিক্রিয়া সহ আমরা আজকে কতগুলো জিনিস নিয়ে ডিসকাস করব, এই জিনিসগুলো ভালো করে বুঝবা, দেন তুমি সলভ করতে যাও। সো আসো আমরা শুরু করি। প্রথমে আমরা বললাম রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। আমরা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি বা তোমরা যারা 9-10-এ পড়ো, কেমিস্ট্রি শব্দটার সাথে একটা জিনিস জড়িত, একটা সরাসরি জড়িত, সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। মানে রসায়ন মানেই মাথায় ধরে বিক্রিয়া। এই সমস্যাটা হলো যে বিক্রিয়া আমরা সঠিকভাবে বুঝতে পারি না। যে বিক্রিয়া ভালো পারে সে রসায়ন ভালো পারে, খুবই সিম্পল কথা। যে বিক্রিয়া ভালো পারে সে রসায়ন ভালো পারে। তো তুমি যদি বিক্রিয়া না জেনে রসায়ন শিখতে যাও, রিয়াকশন না জেনে কেমিস্ট্রি শিখতে যাও, তাহলে এটা তোমাকে পেইন দিবে, কষ্ট দিবে এবং তুমি ভালো বুঝতে পারবে না। তা আসো শুরু করি আমরা আজকে কেমিক্যাল রিয়াকশনের আলোচনা। তো কেমিক্যাল রিয়াকশন কি সেটা ডিসকাস করার আগে আমরা আমাদের পুরনো ধারণা থেকে কিছু কথা বলে আসি। একটা বলো যে ধরো একটা অ্যাসিড আমি আগে কনসিডার করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে ধরো একটা ক্ষার বা একটা বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে বলো, এটা একটা কি বলবো, এটা একটা হলো আমার অ্যাসিড। ভালো করে বুঝবা, সময় নিয়ে বুঝবা, লিখে লিখে প্র্যাকটিস করবা, দেখবা যে এই জিনিসগুলো তোমাদেরকে ভালো আইডিয়া। এইটা একটা অ্যাসিড, ওকে। আর আচ্ছা আমরা বাংলায় লিখি, হ্যাঁ, এটা একটা অ্যাসিড আর এটা একটা ক্ষার। যারা ইংলিশ ভার্সনে পড়ো, এই যে ক্ষার মানে হচ্ছে অ্যালকালি, ওকে। ক্ষার হলো অ্যালকালি। এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, এবং এটা একটা বিখ্যাত রিয়াকশন, আমরা সবাই জানি, এবং এটা পছন্দের রিয়াকশন হচ্ছে। এটা তৈরি করে কি, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করে।
ওকে, তাহলে এখন আমি এখানে কি দেখব? এটা তৈরি করছে, এটা একটা লবণ তৈরি করছে, আর এটা তো পানি তৈরি করছে, এটা ওয়াটার, এটা নিয়ে কোনো কথা নাই। লবণকে আমরা কি বলি? লবণকে আমরা বলি সল্ট। ওকে, লবণকে আমরা বলি হলো সল্ট। এটা তৈরি করছে পানি। তাহলে একটা প্রসেস আমরা দিলাম, একটা প্রক্রিয়া দিলাম। কি প্রক্রিয়া সেটা? একটা অ্যাসিড নিছি, একটা ক্ষার নিছি, এই দুটাকে যখন একত্রে মিক্স করা হয়েছে, তারা যখন একত্রে যুক্ত হয়েছে, তারা দেখো একটা জিনিস তৈরি করছে, সেটা লবণ, আর একটা হলো ক্ষার। আমরা জানি এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এটা ক্ষতিকর জিনিস, এটা দিয়ে সাবান বানানো হয়। ঠিক আছে, এটা মানুষের পেটে গেলে অনেক ক্ষতি করবে। আমরা জানি এটা করোসিভ, ক্ষয়কারী, এটা ক্ষয় করে দেয়। এটা যদি মানুষ খায় তাহলে মানুষের ক্ষতি হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা ব্যাপার। এখন কেউ কেউ বলতে পারে যে মানুষের পেটে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা খাবার হজমের জন্য, ডাইজেস্টের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার, এটা মানুষের পেটে তৈরি হয়। কিন্তু আমরা ল্যাবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করি, সেটা তো আমি খেতে পারবো না গ্লাস দিয়ে বা টেস্ট টিউব দিয়ে বা চামচ দিয়ে। এই জন্য আমি বলার চেষ্টা করতেছি, এটা একটা ক্ষতিকর জিনিস, এটা একটা ক্ষতিকর জিনিস। দুইটা মানুষের সরাসরি যদি খেয়ে নেয় মানুষ, তাহলে একটা মানুষের ক্ষতি হবে। কিন্তু মজার ব্যাপার দেখো, এই দুইটা মিলে একত্রিত হয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে, যেটা ছাড়া তুমি চলতে পারবে না, যেটা রান্নার কাজে লাগে। এটা ছাড়া তরকারি হবে না, এটা ছাড়া খাওয়া যাবে না। সব ঠিক আছে, যদি লবণ না দেওয়া হয় তাহলে ওই খাবারটা খাওয়ার অযোগ্য হবে। এখন শুধু কি খাবার অযোগ্য হবে? আমরা জানি আমাদের শরীরে প্রচুর পরিমাণে মিনারেল থাকে। ঠিক আছে, আমাদের রক্তে এই তোমার এই মিনারেল থাকে, খনিজ লবণ থাকে। এই লবণের একটা অংশ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কোনো কারণে ডাক্তারের কাছে গেলে দেখবা যে ইদানিং একটা ট্যাবলেটের নামই আছে, নাম হলো সোডিয়াম ক্লোরাইড, মানে ওষুধের নামই সোডিয়াম ক্লোরাইড। তো কোনো কারণে যদি কারো ঝিমুনি হয়, এটা ডাক্তারি বিদ্যা, সেদিকে আমি না যাই। মানে হলো কোনো কারণে ইলেকট্রোলাইট বলা হয় যেটাকে, ইলেকট্রোলাইট মানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, আরো কিছু আয়ন থাকে। মানে কোনো কারণে যদি মানুষের শরীরে ইলেকট্রোলাইট কমে যায়, তাহলে এই লবণ দেওয়া হয়। তো ইদানিং ডাক্তারদের একটা ওষুধ বের হয়েছে, হয়তোবা আগে থেকেই আছে সেটা আমি জানি না, বাট একটা ওষুধের সরাসরি নাম হলো সোডিয়াম ক্লোরাইড। যাদের ইলেকট্রোলাইটের সমস্যা হয় তাদের এই খাওয়া। আমাদের প্রসঙ্গ ডাক্তারি বিদ্যা না, আমাদের প্রসঙ্গ হলো যে অ্যাসিড একটা 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 ধর্ম আছে, তার ক্ষারের একটা ধর্ম আছে। দুইটা যদি সরাসরি কোনো মানুষ খেয়ে নেয় একসাথে অথবা আলাদাভাবে, তাহলে তার ক্ষতি হবে। কিন্তু এই দুটা জিনিস একত্রে যুক্ত হয়ে এমন একটা যৌগ, এমন একটা কম্পাউন্ড তৈরি করছে, যেটা মানুষের জন্য ক্ষতিকর তো নয়, বরং উপকারিতা ছাড়া মানুষের শরীরে নানান ধরনের রোগ ব্যাধি দেখা দিবে। তাহলে আমরা যা বুঝলাম, এটার এক প্রকার ধর্ম, এটার আরেক প্রকার ধর্ম। এই দুই প্রকার, দুইটা ভিন্ন ধর্মের পদার্থ একত্রে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে। এই যে প্রক্রিয়া, এক বা একাধিক বস্তু নিজের ধর্ম হারিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করছে, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করছে, এই জিনিসটাকে বলা হয়, এই প্রসেসটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। ওকে, এই প্রসেসটাই হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। শুধু কি তাই? যেমন আমরা বলতে পারি, যেমন সোডিয়াম, এটা একটা ক্ষতিকর জিনিস। এই যে লবণ দেখা আরো কত ভাবে হয়। যেমন ক্লোরিন গ্যাস, আমরা জানি এটাও মানুষের জন্য ক্ষতিকর। এই দুই মিলে একত্রিত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দেখো এইটা উপকারী জিনিস। আমরা জানি হাইড্রোজেন, এই নিজে জলে, হাইড্রোজেনের চরিত্র, ও নিজেই জলে। অক্সিজেন কি করে? জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হচ্ছে পানি। হাইড্রোজেন অক্সিজেন মিলে তৈরি হচ্ছে মানে কি? পানি। সেটা আবার আগুন নিভায় দেয়। তার মানে আমরা যেটা বলার চেষ্টা করছি, দেখো এই যে এক বা একাধিক, মাঝে মাঝে একটা হইতে পারে, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর, এটা একটা পাথর, এটা খাওয়া যাবে না, এটা খাইলে মারাত্মক ক্ষতি হইতে পারে, ডাইজেস্ট হবেই না। বরং উল্টা দেখো সে তৈরি করতেছে কি? যখন এটাকে তাপ দেওয়া হচ্ছে, চুন তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। যদিও চীন সরাসরি খাওয়া যায় না, বাট এটা পানির সাথে খাওয়া হয়, খাওয়া নিষেধ, বাট এটাকে এডিবল বলাটা ঠিক হবে না। কিন্তু মানুষ চুনের সাথে, পানের সাথে এই চুনটা খায়, বাট পাথর এটা কোনোভাবেই ডাইজেস্ট হবে না। তার মানে আমি এটাকে উৎসাহিত করতেছি না, আমি বলার চেষ্টা করতেছি এটা একটা পদার্থ,
এটা ভিন্নধর্মী পদার্থ তৈরি হয়েছে। এটা দেখো দুইটা পদার্থ নতুন ভিন্ন ধর্ম তৈরি হয়েছে। এই পদার্থ নতুন ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা সাবস্টেন্স বা একটা পদার্থ তৈরি হয়েছে। এই যে প্রক্রিয়াগুলো আমরা বললাম, এগুলো সব হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। এখন এটা তো আমরা কেমিক্যালি দেখলাম। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, তোমরা চ্যাপ্টার 1 অথবা চ্যাপ্টার 1-এ পড়েছো যে আমাদের ডেইলি লাইফে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে। যেমন খুব সিম্পলি যদি আমরা বলি যে একটা আম যখন কাঁচা থাকে এটা টক, এটা পাকলে হয়ে যায় মিষ্টি। তাহলে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি। কারণ কি? সবাই জানো কাঁচা আমে কিছু অ্যাসিড থাকে, অ্যাসিডের কারণে এটা টক। যখন এটা পাকে তখন এটা গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট হয়, ট্রান্সফর্ম হয়। তাহলে অ্যাসিড থেকে গ্লুকোজ ফ্রুক্টোজে ট্রান্সফর্ম হয়েছে, এটা তো এমনি হয় নাই, এখানে কিছু বিক্রিয়া হয়েছে। যেমন কাঁচা কলা, এটা হচ্ছে সবুজ, এটা যখন পাকে তখন হলুদ হয়। তাহলে সবুজ রং থেকে হলুদ রং কিভাবে হলো? এখানে কিছু বিক্রিয়া হয়েছে। তার মানে একটা পদার্থ নিজের ধর্ম হারিয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা পদার্থ, ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করতেছে। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। ফাইনালি যারা ইংরেজি ভার্সনে পড়ছো তাদের জন্য বলছি, দ্য প্রসেস, এটা একটা প্রক্রিয়া। ওকে, এটা একটা প্রসেস in which or by which one or more substance completely turns into new substance. This is known as chemical reaction. Okay, এটাকে আমরা বলতেছি কেমিক্যাল রিঅ্যাকশন। এখন আসুন, কিছু কিছু ক্ষেত্রে তো কেমিক্যাল রিঅ্যাকশন দেখা যায় না, প্রক্রিয়াটা সরাসরি অনুধাবন করা যায় না। যেমন আমরা বলতেছি যে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি। কাঁচা আম টক, পাকা আম মিষ্টি, এটা আমরা স্বাদে নিতে পারি, বাট এই টক কিভাবে মিষ্টিতে কনভার্ট হয়েছে সেটা আমরা জানি না। কাঁচা কলা হলুদ, কাঁচা কলা হচ্ছে সবুজ, পাকা কলা হচ্ছে হলুদ। এই সবুজ থেকে কোন ওয়েতে এটা হলুদ হয়েছে, এটা তো একদিনে হয় নাই, লম্বা সময় হয়েছে। এটা হঠাৎ করে চোখের নিমিষে হয় না। এই যে এন্টায়ার প্রসেস, এটা তো আমরা নর্মালি অনুধাবন করাটা মুশকিল। যেমন আমি যদি বলি, ধরো ধরো কি হয়েছে, তোমার হচ্ছে কার্বন বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে, কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা বলো তো, অক্সিজেন গ্যাস কি দেখা যায়? না, অক্সিজেন গ্যাস দেখা যায় না। ঠিক আছে, কার্বন হয়তো বা দেখা যায়। যেমন আমরা বলতে পারি হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? বিক্রিয়া করে তৈরি করছে পানি। যেমন আমরা আরো কিছু বিক্রিয়া দিই, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়া। দেখো এইখানে তো সবই গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, একটাও চোখে দেখা যায় না। এটা আমরা তাহলে এই যে বিক্রিয়াটা হয়েছে, এই বিক্রিয়াটা আমরা দেখবো কিভাবে? দেখার কোনো উপায় নেই। আমরা একটু আগে বলেছি, দ্য প্রসেস ইন হুইচ ওয়ান অর মোর সাবস্টেন্স কমপ্লিটলি টার্নস ইনটু নিউ সাবস্টেন্স। একটা পদার্থ সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে তৈরি হয়, এই প্রক্রিয়া হলো রাসায়নিক বিক্রিয়া। প্রসেসটা কেমিক্যাল রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে, প্রসেস তো চোখে দেখা যায়, এই প্রক্রিয়াকে আমি বিভিন্ন ম্যাথমেটিক্যাল, গাণিতিক এবং অ্যালফাবেটিক্যাল, দেখো নাইট্রোজেন লিখছি, হাইড্রোজেন লিখছি, প্লাস দিয়েছি, অ্যারোসাইন দিয়েছি, এরকম বিভিন্ন চিহ্ন দিয়ে যে আমি প্রকাশ করতেছি খাতায় লিখে বা বোর্ডে লিখে। বিক্রিয়া চোখে দেখা যায় না, কিন্তু আমি এটাকে বিভিন্ন সাইন সিম্বল দিয়ে খাতায় লিখে প্রকাশ করতে পারি। এই যে লিখে প্রকাশ করেছি, এই জিনিসটাকে বলে কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ। এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ওকে, এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ বা যেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। আই হোপ সবাই বুঝছো যে একটা সাবস্টেন্স থেকে আরেকটা সাবস্টেন্স তৈরি হচ্ছে, প্রসেস কেমিক্যাল রিঅ্যাকশন, এন্ড দিস প্রসেস ইজ প্রেজেন্টেড ইন আ বোর্ড। আমরা একটা বোর্ডে এটা বিভিন্ন সাইন সিম্বল দিয়ে প্রকাশ করলাম যে এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা অ্যামোনিয়া। এই যে প্রকাশ করতেছি, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এগুলো এক একটা রাসায়নিক সমীকরণ। এগুলো এক একটা রাসায়নিক সমীকরণ, যেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুয়েশন। সো কেমিক্যাল ইকুয়েশন আর কেমিক্যাল রিঅ্যাকশন, এই দুইটা জিনিস আই হোপ ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস আমরা ডিসকাস করে এই টপিক থেকে বিদায় নিব, সেটা হলো, দেখো তো এই যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছি, স্টার্ট উইথ হোম, যে কাকে দিয়ে শুরু হয়েছে?
নাইট্রোজেন আর হাইড্রোজেন একত্রে বিক্রিয়া করছে, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে শুরু হয়েছে, কার্বন অক্সিজেন দিয়ে শুরু হয়েছে। আমরা আরো যে একটা লিখি না কেন, ধরো আমরা 4 নাম্বার দিয়ে যদি লিখি, কি লিখবো, ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, নতুন বিক্রিয়া লিখি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম, তৈরি হবে পটাশিয়াম সালফেট প্লাস পানি, পটাশিয়াম সালফেট প্লাস পানি তৈরি হবে। তো এখানে শুরু হয়েছে কাকে দিয়ে, এখানে শুরু হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড দিয়ে। এটা আমার 4 নাম্বার বিক্রিয়া। এই যে যে সকল এই পদার্থগুলো দিয়ে শুরু হয়েছে, আর এগুলা কি হয়েছে, এগুলো উৎপন্ন হয়েছে, দেখো এগুলো উৎপন্ন হয়েছে, এটা দিয়ে শুরু হয়েছে, শুরু হয়ে এটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে গিয়ে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায়, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যাদেরকে দিয়ে শুরু হয়, যাদেরকে দিয়ে স্টার্ট হয়, অথবা যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে বলে বিক্রিয়ক। কি বলে তাদেরকে? বিক্রিয়ক, যেটাকে আমরা বলি রিঅ্যাক্টেন্ট। এরা হচ্ছে বিক্রিয়ক, এরা হচ্ছে রিঅ্যাক্টেন্ট। The chemical substance which take part or with which reaction start, যাদেরকে দিয়ে রিঅ্যাকশন শুরু হয়েছে তারা বিক্রিয়ক, তাদেরকে বলে রিঅ্যাক্টেন্ট। ক্লিয়ার? আর এই বিক্রিয়া যারা উৎপন্ন হয়েছে তারা হচ্ছে উৎপাদ। তারা কি? তারা হচ্ছে উৎপাদ, বা তাদেরকে বলা হয় প্রোডাক্ট। ওকে, যারা উৎপন্ন হয়েছে তারা হচ্ছে প্রোডাক্ট। তাহলে কি বলবো, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে সকল পদার্থ দিয়ে, যে সকল সাবস্টেন্স দিয়ে শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, তারা বিক্রিয়ক, রিঅ্যাক্টেন্ট। যারা প্রডিউস হয়েছে, উৎপন্ন হয়েছে, তারা উৎপাদ, তারা হচ্ছে প্রোডাক্ট। এই কয়েকটা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম, এটা প্রত্যেকটাই তোমাদের পরীক্ষায় আছে, প্রত্যেকটা পরীক্ষা আছে। আবার শুরু করি। প্রথমে আমাদের কি ছিল? কেমিক্যাল রিঅ্যাকশন। যে প্রক্রিয়া এক বা একাধিক বস্তু, এক বা একাধিক পদার্থ তার নিচের ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থে রূপান্তরিত হয় বা পরিণত হয়, তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করার প্রক্রিয়াটাকে বলে রাসায়নিক সমীকরণ। আর এই রাসায়নিক বিক্রিয়া যাদেরকে দিয়ে শুরু হয় তারা বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট, যারা উৎপন্ন হয় তারা উৎপাদ বা প্রোডাক্ট। এই 3টা টার্ম তোমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আই হোপ তোমরা এই 3টা টার্ম বুঝছো। এখন আমাদেরকে তো শুধু রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটা থেমে থাকলেই হবে না, আমাদেরকে জানতে হবে কি কতগুলো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো আমরা এই লেকচারে কি করলাম, এই 3টা জিনিস, কেমিক্যাল রিঅ্যাকশন, আমি একটু মনে করিয়ে দিই আমরা কি কি পড়লাম। 1 নম্বরে আমরা পড়েছি, দেখো 1 নম্বরে আমরা পড়েছি রাসায়নিক বিক্রিয়া। ওকে, 1 নম্বরে আমরা পড়েছি রাসায়নিক বিক্রিয়া পড়ছি, বা যেটাকে বলি কেমিক্যাল রিঅ্যাকশন। 2 নম্বরে আমরা বলছি রাসায়নিক সমীকরণ। ওকে, এইটা পড়লাম, ইকুয়েশন, সমীকরণ মানে ইকুয়েশন। 4 নম্বরে আমরা পড়লাম হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক মানে রিঅ্যাক্টেন্ট। 4 নম্বরে আমরা পড়লাম হচ্ছে 1 2 3, এটা 4, এটা হচ্ছে উৎপাদ। ওকে, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে প্রোডাক্ট। এটা কি? প্রোডাক্ট। এটা অনেকের একটু প্রবলেম হতে পারে। এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট আমরা বলে দিয়েছি, আর এটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, সো এখন কথা হলো যে এই 4টা জিনিস আমরা এখানে জানলাম। এখন এই একটা বিক্রিয়া আমরা এর মানে এই সম্পর্কে আই হোপ তোমাদের ক্লিয়ার আইডিয়া হয়েছে। এর পরের লেকচারে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া কিভাবে লিখব এবং কতগুলো গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। সেইটা আই হোপ সবাই বুঝছো, এটা লিখে নিবে, এই অনুযায়ী প্র্যাকটিস করবে, সংজ্ঞাগুলো মুখস্থ করবে, খাতায় নোট করে লিখবে, এবং পরের লেকচারে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব যে কতগুলো গুরুত্বপূর্ণ রাসায়নিক। ভালো থাকবে সবাই, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।